At Delhi airport, Indigo flight has been cancelled. There has been no response for our passengers. নম্বর 3, প্রতি সপ্তাহে শুধুমাত্র 35 ঘন্টায় একজন পাইলট আকাশে প্লেন ওড়াতে পারবে। নম্বর 4, প্রতি মাসে শুধুমাত্র 125 ঘন্টায় ফ্লাইং টাইম হবে। নম্বর 5, এক বছরে একটি পাইলট 1000 ঘন্টার বেশি প্লেন ওড়াতে পারবে না। এই নিয়ম ডিজিসিএ নিয়ে আসার পরেই প্রত্যেকটি এয়ারলাইন কোম্পানিগুলো বিরাট সমস্যায় পড়ে যায়। কেননা এতদিন একটা পাইলট যে কাজ 3 দিন করছিল, এখন থেকে সে সেই কাজটাই শুধুমাত্র 1.5 দিন করবে। এখানেই সব থেকে বড় শূন্যস্থান তৈরি হয়। Restless because they are waiting since 24 hours and Indigo is not responding. জয় হিন্দ বন্ধুরা, গত 4 থেকে 5 দিন ধরে আমাদের ভারতবর্ষে একটা বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে। হাজার হাজার লক্ষাধিক মানুষ খুব সমস্যায় পড়েছেন। এখানে বিভিন্ন এয়ারপোর্টের বিভিন্ন রকম ছবি, বহু জিনিসপত্র, বহু ল্যাগেজ, বহু পার্সেল এয়ারপোর্টে পড়ে রয়েছে। কোনো মানুষের পরীক্ষা তো কিছু মানুষের চিকিৎসা, কারোর বিয়ে বা কারোর জরুরি মিটিং, শুধুমাত্র এই সমস্যার জন্য আটকে গেছে। বহু সংখ্যক মানুষ টিকিট বুক করেছেন ইন্ডিগো এয়ারলাইনে, কিন্তু এয়ারপোর্ট পৌঁছানোর পর দেখা যাচ্ছে সেই ফ্লাইটটি বাতিল। এই দেশের সব থেকে বড় প্রাইভেট এয়ারলাইন ইন্ডিগোর সাথেই শুধু এই রকম সমস্যা কেন? আরও অন্যান্য এয়ারলাইন রয়েছে, তাদের সঙ্গে এমন সমস্যা কেন হচ্ছে না? তাদের ফ্লাইটগুলো কেন বাতিল হচ্ছে না? এই ভিডিওতে তারই পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেব আপনাদের। তাই আজকের ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। প্লেন এমন এক যাতায়াত ব্যবস্থার মাধ্যম যেটা থমকে গেলে পুরো দেশ থমকে যাবে। এভারেজ প্রতি ঘন্টায় 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ মানুষ যাতায়াত করেন বিমানে, যার মধ্যে যাত্রীবাহী বিমান, কার্গো বিমান এবং প্রাইভেট বিমান, সমস্ত বিমান নিয়ে 1 লক্ষ থেকে 1,30,000 বিমান প্রতিদিন সারা বিশ্বের আকাশে ওড়ে। আর সমগ্র ভারতবর্ষে প্রতিদিনের বিমানের সংখ্যাটা 3800 অর্থাৎ 3800 বিমান প্রতিদিন ভারতের আকাশে ওড়ে। ভারতে মোট 80টি এয়ারপোর্টে এই বিমানগুলি পরিষেবা দেয়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত কিছু নিয়ে। My luggage is stuck with Indigo and I don't know what to do here. Restless because they are waiting since 24 hours and Indigo is not responding. চলুন এবার জানা যাক ভারতের আকাশে সর্বপ্রথম কবে বিমান উড়েছিল। তারিখটা 18 ফেব্রুয়ারি 1911। তখন ইংরেজ ভারত শাসন করছে। এলাহাবাদ অর্থাৎ এখন যেটা প্রয়াগরাজ নামে পরিচিত, সেই প্রয়াগরাজের পোলো গ্রাউন্ড থেকে 1911 সালে প্রথম বিমান ওড়ানো হয়। এই প্লেন 13 মিনিটে 9.6 কিলোমিটার পথ অতিক্রম করে। আর এই প্লেনটিতে কোনো প্যাসেঞ্জার ছিল না, ছিল শুধুমাত্র চিঠিপত্র। এরপর সময় আসে 15 অক্টোবর 1932। প্রথম ভারতীয় টাটা প্লেন ওড়ানো হয়। রুটটা ছিল করাচি থেকে মুম্বাই। যেহেতু 1932-এর কথা, তাই দেশ তখন একটাই, পাকিস্তানও তখন ভারতেরই অংশ। তারপর সময় আসে 8ই জুন 1948। প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট। স্বাধীনতার ঠিক পরেই এয়ার ইন্ডিয়া 35 জন যাত্রী নিয়ে মুম্বাই থেকে লন্ডন পৌঁছায়। প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইটের স্বপ্নটাও টাটা গ্রুপই পূরণ করে। 2000 সালের পর ভারতবর্ষে বহু নতুন নতুন এয়ারলাইনের জন্ম হয়, যেমন জেট এয়ারলাইন, কিংফিশার এয়ারলাইন, সাহারা এয়ারলাইন। বিভিন্ন কোম্পানি তখন এই রেসে ছুটতে থাকে। এই ব্যবসায় আসার পর এই সমস্ত কোম্পানি প্রচুর অর্থ কামায়। ঠিক এই সময় এই দৌড়ে এক নতুন কোম্পানি লঞ্চ হয় 2005 সালে, যার নাম ইন্ডিয়া অন দ্য গো। পরবর্তীকালে এই নামকে ছোট করে রাখা হয় ইন্ডিগো। চলুন এবার জানা যাক ইন্ডিগো সবাইকে পিছনে ফেলে এত বড় মার্কেটকে একা কভার করলো কিভাবে। দুইজন খুব কাছের বন্ধু, রাকেশ গ্যাংওয়াল এবং রাহুল ভাটিয়া, এই দুইজন বন্ধু মিলে প্রথম ইন্ডিগো কোম্পানি লঞ্চ করে। শুরু করার সময় এই ইন্ডিগো কোম্পানির কাছে শুধুমাত্র একটা ভাড়া নেওয়া প্লেন ছিল। সেই ভাড়া নেওয়া একটি মাত্র প্লেনকে নিয়ে যাত্রাপথ শুরু করে ইন্ডিগো। 2003 থেকে বহু চেষ্টা করার পর 2004-এর নভেম্বর থেকে ডিসেম্বর মাসে এই ইন্ডিগো প্রথম লাইসেন্স পায়। এই দুজন বন্ধু জানতো যে আগামী দিনে এয়ারলাইনের ব্যবসা বহু টাকা দেবে, তাই
এরা একটা প্ল্যান করে। সারা বিশ্বে মাত্র দুটি কোম্পানি প্লেন ম্যানুফ্যাকচার করে, একটির নাম হচ্ছে এয়ারবাস এবং দ্বিতীয়টির নাম হচ্ছে বোয়িং। সারা পৃথিবীতে বেশিরভাগ দেশই বোয়িংকে বেশি পছন্দ করে। স্বাভাবিকভাবেই বোয়িংয়ের বিক্রিটাও খুব বেশি। 2004 সালে ভারতের সমস্ত প্লেন বোয়িংয়েরই চলতো। ঠিক এখানেই রাহুল এবং রাকেশ একটা বুদ্ধি খাটায়। এরা ভাবে সবাই এখন বোয়িংয়ের পিছনে ছুটছে, তাই এয়ারবাসকে কেউ চায় না। এই দুই বন্ধু ঠিক করে যেহেতু ভারতবর্ষে বোয়িংয়ের প্লেনই চলছে, এয়ারবাস নেই, তাই শুধুমাত্র এয়ারবাসের প্লেনই এরা কিনবে। ঠিক তারপরেই এয়ারবাস কোম্পানির সাথে এই দুই বন্ধু কথা বলে। একসাথে 100টা এয়ারবাস প্লেনের অর্ডার দেয় এই দুই বন্ধু। এই 100টা প্লেনের অর্ডার পাওয়ার পর এয়ারবাস কোম্পানিরও মনে হয় যে ইন্ডিয়ান মার্কেটে একটা জায়গা পাওয়া যাবে। সাথে সাথেই এশিয়ার বেশ কয়েকটি দেশে এয়ারবাস কোম্পানিরও খাতা খোলার চান্স আছে। এই ব্যাপার ভাবার পরেই এয়ারবাস কোম্পানি এত খুশি হয় যে রাহুল এবং রাকেশকে ওই 100টি প্লেনের উপরে 40 থেকে 50% ছাড় এবং ডিসকাউন্ট দেয়। মনে করুন একটা প্লেনের দাম যদি হয় 100 টাকা, তাহলে এয়ারবাস কোম্পানি এই দুজন বন্ধুকে ডিসকাউন্ট দিয়ে ওই প্লেনকে বিক্রি করছে মাত্র 50 থেকে 60 টাকায়। এখানেই ভাগ্য খুলে যায় রাকেশ এবং রাহুলের। ভীষণ লাভবান হয় তারা। ওই 100টা প্লেন ডেলিভারি হওয়ার পর রাকেশ এবং রাহুল আবার একটা বুদ্ধি বের করে। ডিসকাউন্টে ওই 100টি প্লেন পাওয়ার পর ওই 100টা প্লেনকেই আবার অন্যান্য কোম্পানিকে তারা বেচে দেয়। ধরুন যেটা 50 থেকে 60 টাকায় ডিসকাউন্ট দিয়ে কিনেছিল, সেগুলিকে ইন্ডিয়ায় নিয়ে আসার পর আবার 100 টাকায় বেচে দেয়। এখানেই ইন্ডিগো কোম্পানির একটা বড় অ্যামাউন্ট, অর্থাৎ প্রায় 200 কোটি টাকা পকেটে ঢোকে। এই 200 কোটি টাকা লাভ করার পর ওই টাকা দিয়েই আবার সেই সমস্ত কোম্পানির কাছ থেকে ওই প্লেনগুলোকে লিজে নিয়ে নেয়। অর্থাৎ এয়ারবাসের কাছে সমস্ত প্লেন কেনে, সেই প্লেনগুলোকে আবার ছোটোখাটো কোম্পানিতে বিক্রি করে। বিক্রি করার পর সেই প্লেনগুলোকেই আবার নিজেদের কাছে লিজে নিয়ে নেয়। প্লেনগুলোকে লিজ নেওয়ার পরেই সমস্ত বড় বড় শহর যেমন দিল্লি, মুম্বাই, বিশাখাপত্তনম, কলকাতা, এই সমস্ত শহরে তারা ইন্ডিগো ফ্লাইট ওপেন করে দেয়। ইন্ডিগো কোম্পানি সমস্ত প্লেনকে ওপেন করার আগে মার্কেট রিসার্চ করে। এই কোম্পানির রিসার্চে একটা তথ্য উঠে আসে। অন্যান্য বড় কোম্পানি যেগুলো রয়েছে, অর্থাৎ কিংফিশার, সাহারা, জেট ইত্যাদি কোম্পানিগুলো ফ্লাইটে প্যাসেঞ্জারদেরকে ফ্রিতে খাবার দেয়, কিন্তু তাদের টিকিটের হার খুব বেশি। এখানে ইন্ডিগো কোম্পানি ভাবে যে ফ্লাইটের মধ্যে কোনো রকম কোনো খাবার না দিয়ে টিকিটের দামটাকে সস্তা করে দেবে, যাতে মিডিল ক্লাস মানুষ আকাশে উঠতে পারে। তাতে করে প্যাসেঞ্জারের সংখ্যাও অনেক বেশি বেড়ে যাবে, তারা আরও বেশি লাভ করতে পারবে। ধরুন যেখানে অন্যান্য এয়ারলাইনের টিকিটের দাম 4 থেকে 5 হাজার, সেখানে ইন্ডিগোর টিকিটের দাম 2.5 থেকে 3 হাজার টাকা মাত্র। স্বাভাবিকভাবেই ইন্ডিগোর টিকিট বেশি বিক্রি হতে শুরু হয়। এরপরেই অন্য কোম্পানিকে পিছনে ফেলে ভারতবর্ষের নাম্বার 1 হয়ে ওঠে ইন্ডিগো। 2003-04 পর সাহারা কোম্পানি বন্ধ হয়ে যায়। তারপরেই কিংফিশার মুখ থুবড়ে পড়ে। জেট এয়ারেরও একই অবস্থা হয়। ধীরে ধীরে সময় যায়। এরপর সময় আসে 2011 সাল। 2011 সালে আরও 180টি এয়ারবাস কেনে। 2011 সালের পর 2015 সাল আসে। 2015 সালেও ইন্ডিগো আবার 100টা এয়ারবাসের অর্ডার দেয়। এবার আসে 2019 সাল। 2019 সালে 250টি এয়ারবাস কেনে। এরপর সময় আসে 2023। 2023-এর সব থেকে বড় রেকর্ড করে 500টি এয়ারবাসের অর্ডার দেয় ইন্ডিগো। দেখতে দেখতে সারা বিশ্বে 3য় স্থান অধিকার করে ভারতীয় ইন্ডিগো। সাধারণ মানুষও ইন্ডিগোর একটা নতুন নাম দেয়, কিং অফ এয়ারলাইন্স। ধরুন যদি 100 জন যাত্রী প্লেন ব্যবহার করে, তার মধ্যে 60 জন প্যাসেঞ্জার শুধুমাত্র ইন্ডিগোতে চাপে। আজ এই 2025 সালে এসে দেশের নাম্বার 1 প্রাইভেট এয়ারলাইন হয়ে ওঠে ইন্ডিগো। এবার প্রশ্ন, গত কয়েকদিন ধরে ইন্ডিগো ফ্লাইটই শুধুমাত্র বারবার বাতিল হচ্ছে কেন? কেন এত সমস্যা হচ্ছে শুধুমাত্র ইন্ডিগোতে? বিজিসিএ অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, এই বিজিসিএ গত 2024 সালে একটা নতুন নিয়ম নিয়ে আসে। এই নিয়ম শুধুমাত্র পাইলট আর ক্রু মেম্বারদের জন্য। পাইলট এবং ক্রু মেম্বারদের বেশি কাজের প্রেসার দেওয়া হচ্ছে। যে তুলনায় পাইলট দরকার, সেই তুলনায় পাইলট অনেক কম।
তাই যারা এখন পাইলট হিসাবে প্লেন চালাচ্ছেন তাদেরকে জঘন্যভাবে প্রেশার দেওয়া হচ্ছে। একটা পাইলট তারা ইন্টারন্যাশনাল ফ্লাইট ওড়ানোর পরেও তাদের কোনো রকম কোনো ছুটি দেওয়া হচ্ছে না। ইন্টারন্যাশনাল ফ্লাইট ওড়ানোর পরেও তাদের কোনো রকম কোনো রেস্ট দেওয়া হচ্ছে না। পাইলট যদি ছুটি বা রেস্ট না পায় তাহলে বড় বিপদ ঘটতে পারে। এই সমস্ত কথা ভেবে ডিজিসিএ এই নতুন নিয়ম বের করে, যে নিয়মের নাম FDTL, ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন। এবার দেখা যাক এই নিয়মে কি কি বলা হয়েছে। নাম্বার 1, প্রতি সপ্তাহে প্রত্যেকটি পাইলটকে 48 ঘন্টা রেস্ট বা ছুটি দিতে হবে। নম্বর 2, প্রতিদিন একজন পাইলটকে 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। নম্বর 3, প্রতি সপ্তাহে শুধুমাত্র 35 ঘন্টায় একজন পাইলট আকাশে প্লেন ওড়াতে পারবে। নম্বর 4, প্রতি মাসে শুধুমাত্র 125 ঘন্টায় ফ্লাইং টাইম হবে। নম্বর 5, 1 বছরে একটি পাইলট 1000 ঘন্টার বেশি প্লেন ওড়াতে পারবে না। এই নিয়ম ডিজিসিএ নিয়ে আসার পরেই প্রত্যেকটি এয়ারলাইন কোম্পানিগুলো বিরাট সমস্যায় পড়ে যায়। কেননা এতদিন একটা পাইলট যে কাজ 3 দিন করছিল, এখন থেকে সে সেই কাজটাই শুধুমাত্র 1.5 দিন করবে। এখানেই সব থেকে বড় শূন্যস্থান তৈরি হয়। দেখবেন বহু শহরে একটা নির্দিষ্ট জায়গায় সকালবেলার দিকে বহু লেবার জমায়েত হয়। যাদের লেবার প্রয়োজন আছে তারা ওই দিন সকালবেলায় ওখান থেকে গিয়ে লেবারদেরকে নিয়ে গিয়ে কাজ করায়। এখানে আমি লেবারদের অপমান করছি না, শুধুমাত্র বোঝার জন্য বললাম। প্লেন চালানো একটা টেকনিক্যাল সেনসিটিভ জায়গা, এখানে যাকে খুশি তাকে বসানো যায় না। একটু ভুলের জন্য বহু মানুষের জীবন চলে যেতে পারে। 2024-এ এই নিয়ম আসার পরেও ইন্ডিগো কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি। ইন্ডিগো হয়তো ভেবেছে যে আমরা ভারতের নাম্বার 1 এবং বিশ্বের 3য় স্থান অধিকার করে আছি, আমরা যেমন খুশি তেমন চালাতে পারি। 2024 সালে ডিজিসিএ এই আইন আনার পর ইন্ডিগো ডিজিসিএ-কে বলে যে তাদেরকে একটু সময় দেওয়ার জন্য। ডিজিসিএ এই আবেদন মঞ্জুর করে ইন্ডিগোকে কিছুদিন সময়ও দেয়, কিন্তু এই সময় পাওয়ার পরেও তারা কোনো রকম কোনো ব্যবস্থা করেনি। কোনো রকম কোনো নতুন পাইলটকে ইন্ডিগো ভর্তি করেনি এবং তাদেরকে প্রশিক্ষণও দেওয়া হয়নি। প্রথম সময় শেষ হওয়ার পরে আবার ডিজিসিএ-কে ইন্ডিগো রিকোয়েস্ট করে যে তাদের জন্য সময় আরও একটু বাড়িয়ে দিতে। ডিজিসিএ আবার একটু সময় বাড়িয়ে দেয়, কিন্তু তাতেও ইন্ডিগোর নিডফল 0। পাওয়ারফুল মানুষেরা ভাবে তারা যেটা ভাববে এবং যেটা চাইবে সেটাই হবে। তাই যতগুলি পাইলটের দরকার ছিল তাদেরকে কোনো রকম কোনো ট্রেনিং দেওয়া হয়নি। ভারতের এয়ারলাইন মার্কেটে 65 থেকে 68% শুধুমাত্র ইন্ডিগো কভার করে, আর বাকি এয়ারলাইনগুলি 30 থেকে 32% মার্কেট কভার করে। তাই তাদের খুব একটা সমস্যা হয়নি। গত নভেম্বর মাসের শেষ দিকে খুব কড়াভাবেই ডিজিসিএ এই আইনটাকে লাগু করে দেয়। এই আইন লাগু হওয়ার পরেও আবার ইন্ডিগো ডিজিসিএর কাছে সময় চায়, কিন্তু ডিজিসিএ খুব কঠোরভাবে ইন্ডিগোর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। ইন্ডিগোকে আর কোনো রকম কোনো সময় দেওয়া হয়নি। আর এই নিয়ম লাগু হওয়ার পরেই ইন্ডিগোর একের পর এক ফ্লাইট বাতিল হওয়া শুরু হয়। যাত্রীদের এত দুর্ভোগ হয় যে যারা ইন্ডিগোর টিকিট কিনেছে তারা এয়ারপোর্টে যাওয়ার পরেও তারা নিজেরাই বুঝতে পারছে না যে যেখানে যাওয়ার জন্য তারা বেরিয়েছে সেখানে আদৌ পৌঁছাতে পারবে নাকি ফ্লাইটটা বাতিল হয়ে যাবে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্যান্য এয়ারলাইনগুলো তাদের টিকিটের দাম আকাশ ছোঁয়া করেছে, যেটা সাধারণ মানুষের নাগালের বাইরে। সাধারণ মানুষের এই সমস্যা দেখার পর সরকার থেকে এয়ারলাইন কোম্পানিগুলোকে একটা রেট ফিক্সড করে দেয়। যাই হোক, কোন ফ্লাইটের কত রেট সেই সবিস্তারে আর যাচ্ছি না। আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবশেষে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।